নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার চ্যানেলের নাম তো আপনারা জানেন, ঋষিকেশ ব্যানার্জি জার্নালিস্ট। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত, যেখানে আপনারা পলিটিক্সের খবরের বিশ্লেষণ পাশাপাশি খেলার খবরও পেয়ে থাকেন। তো আমি খেলার খবর বেশ কয়েকটি দিয়েছি, ইস্টবেঙ্গলের খবর, অন্যান্য খেলার খবর দেওয়ার জন্য সৌভিক চক্রবর্তীকে নিয়ে এবার নতুন জল্পনা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। সৌভিক চক্রবর্তীকে নিয়ে আমার মনে হয় যতজন ইউটিউবার এই স্পোর্টস রিলেটেড ভিডিও করে, ইস্টবেঙ্গলের খবর দেয় বা খেলার বিশেষ করে ফুটবলের আইএসএল এর খবর দেয়, আমার মনে হয় আমি একমাত্র যে সৌভিককে নিয়ে আলাদা করে একটি ভিডিও করেছি, তাতে আপনাদের রেসপন্সও বেশ ভালো। যদিও কেউ কেউ সেই ভিডিও নিয়ে সমালোচনা করতেও ছাড়েনি। তারা তাদের মধ্যে একজন বলেছেন আমি নাকি ভাট বকছি, বেকার বকছি। তো তাদের জবাব আমার যারা দর্শকরা রয়েছেন, অন্যান্য দর্শকরাই দিয়ে দিয়েছেন। তো আমারকে, যদি আমিও কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করেছি, যতটা শালীনতা বজায় রেখে দেওয়া যায়। তিনি অবশ্য শালীনতা ছাড়িয়েছিলেন। যাই হোক, তাকে নিয়ে বেশি সময় নষ্ট করব না। তো সৌভিক চক্রবর্তীকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যারা এখনো দেখেননি দেখে নিতে পারেন, যে কেন সৌভিক চক্রবর্তী একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো এই সৌভিক চক্রবর্তীকে নিয়ে আরো বেশ কিছু আপডেট দেব। এরই পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে বৃহস্পতিবারই কিন্তু ইস্টবেঙ্গল টিম প্র্যাকটিসে নেমেছিল। জামশেদপুর ম্যাচের প্রস্তুতিও তারা সারতে শুরু করে দিয়েছে, কারণ হাতে খুবই কম সময় রয়েছে। বৃহস্পতিবার আর শুক্রবার এই দুদিন সময় জামশেদপুর ম্যাচে প্রিপারেশন নেওয়ার, কারণ শনিবার দিনই ম্যাচ। জামশেদপুর এবং ইস্টবেঙ্গল কে কোথায় দাঁড়িয়ে রয়েছে এটা নিয়েও আমি একটি ভিডিও করেছি, যে দুই কোচের লড়াই, দুই লড়াকু কোচের লড়াই নিঃসন্দেহে। একদিকে তো খালিদ জামিল, অপরদিকে অস্কার ব্রুজো, ইস্টবেঙ্গলের কোচ। অস্কার ব্রুজোর সম্পর্কে নতুন করে বলার কিছু সত্যিই নেই, কারণ যেভাবে তিনি খাদের কিনারা থেকে এই ইস্টবেঙ্গল টিমকে ধীরে ধীরে তুলছেন, আহ সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার ব্রুজো যে কতটা ফাইটার, কত বড় একজন ফাইটার, সেটা আর নতুন করে বলার মনে হয় না অপেক্ষা রয়েছে। তবু যারা জানেন না তাদেরকে বলবো এই ভিডিওটাও দেখে নিতে। খালেদ জামিলও নিঃসন্দেহে ভারতীয় কোচ এবং ফাইটার তো বটেই। তিনিও বহু ম্যাচ, বহু হেরে যেতে যেতে ম্যাচ কেউ জিতিয়েছেন। আর ইনফ্যাক্ট ইস্টবেঙ্গল এবং জামশেদপুরে এর আগের লেগে, প্রথম লেগের ম্যাচ কিন্তু জামশেদপুরই জিতেছিল, 2 গোলে জিতেছিল জামশেদপুর। ফলত অনেকটা এগিয়ে রয়েছে বলা যেতে পারে জামশেদপুর। কিন্তু ইস্টবেঙ্গলও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারাও কিন্তু লড়াই করবার জন্যই মাঠে নামে, জেতার জন্য মাঠে নামে। না হলে পাঞ্জাব এফসির বিরুদ্ধে 2 গোলে পিছিয়ে গিয়েও 4 গোল দিয়ে ম্যাচ বের করে আনতে পারে না। তাও তখন তাদের টিমের একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই। ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাব জানিয়ে দিয়েছেন যে মাদি তালালকে ইস্টবেঙ্গল এই সিজনের জন্য আর পাবেই না। আইএসএল এ নামতে পারবেন না মাদি তালাল। তার যে হাঁটুতে চোট রয়েছে, সেই চোটের জন্য ইতিমধ্যে ইস্টবেঙ্গল বিবৃতি জারি করে সেটা জানিয়েও দিয়েছে। সাউল ক্রেসপো তিনি দেশে ফিরে গিয়েছেন। তার যে চিকিৎসা করবেন তিনি, তার যে চোট রয়েছে সেই চোটের চিকিৎসা করিয়ে তিনি আবারও কলকাতায় ফিরবেন, এবং সেটাও এই বছরে আর সম্ভব নয়। 2025 সালের জানুয়ারি মাসে হয়তো ডার্বির আগে তাকে মাঠে নামতে দেখা যেতে পারে। আর সেটা যদি হয় তো নিঃসন্দেহে খুব ভালো খবরই হবে। দিয়ামান্তাকোস, জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে দিয়ামান্তাকোস নামবেন। তিনি বৃহস্পতিবারই ফুল ফেজে প্র্যাকটিস করেছেন। অপরদিকে নাওরেম মহেশকে নিয়ে একটা খবর দেওয়ার রয়েছে। নাওরেম মহেশ, তার মাথায় চোট রয়েছে, হেড ইনজুরি রয়েছে। তো সেই কারণে তাকে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে তুলে নেওয়া হয়েছিল। তিনি হুইল চেয়ারে করে মাঠ ছাড়েন। তার পরীক্ষা হয়েছে। যদিও চোট অতটা গুরুতর নয়, কিন্তু তিনি বৃহস্পতিবার সেভাবে প্র্যাকটিস করেননি, রিহ্যাব করেছেন। শুক্রবার দিন তাকে প্র্যাকটিসে দেখা যাবে আশা করা যায়, এবং জামশেদপুর এফসির বিরুদ্ধে তাকে মাঠে নামানো হতে পারে। তবে আমার যতদূর ধারণা তাকে ফার্স্ট হাফে নামানো হবে না। হয়তো পরিবর্তন হিসেবে তাকে নামানো হতে পারে। ফার্স্ট হাফে গত ম্যাচে যারা খেলেছিলেন তাদের ফার্স্ট হাফে নামানোর চান্সই বেশি, এবং এই ম্যাচেও কিন্তু জোড়া স্ট্রাইকারেই খেলতে পারে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তার দলকে খেলাতে পারেন, কারণ তাদের প্রথমেই অ্যাটাক করাটাই হবে উদ্দেশ্য, এবং অ্যাটাক করে যতগুলো গোল তুলে নেওয়া যায় সেটাই প্রাথমিকভাবে উদ্দেশ্য। অনেকেই বলছেন দিয়ামান্তকোস এবং ডেভিডকে খেলানো হবে। আমার এক্ষেত্রে মনে হয় দিয়ামান্তকোস এবং ক্লিটন সিলভাকে শুরুতে খেলানো হবে, ডেভিডকে হয়তো পরের দিকে নামানো হতে পারে। সেক্ষেত্রে দিয়ামান্তাকোসকে তুলে নিয়ে ডেভিডকে নামানো হবে, এমনটা মনে হয়। কিন্তু সৌভিক চক্রবর্তীকে নিয়ে কথা বলতেই হবে। সৌভিক চক্রবর্তীর কিন্তু বাজার দর অনেক বেড়ে গিয়েছে, কারণ বিদেশিহীন মিডফিল্ড নিয়ে যেভাবে লড়াই করেছে ইস্টবেঙ্গল ক্লাব পাঞ্জাবের বিরুদ্ধে, এবং যেভাবে লড়াই করে জিতেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সৌভিক চক্রবর্তী হঠাৎ করে বাজার দর বেড়ে গিয়েছে এই কারণেই,
তার দিকে আইএসএল এর বেশ কয়েকটি টিম হাত বাড়িয়েছে তাকে নেওয়ার জন্য। বড়সড় অফার দিচ্ছে তারা। তাদের মধ্যে অন্যতম হচ্ছে হায়দ্রাবাদ এবং মুম্বাই সিটি এফসি। হায়দ্রাবাদ এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে বলে জানা যাচ্ছে। এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে তারা দলে নিতে চায়। কারণ হায়দ্রাবাদের অবস্থাও খুব একটা ভালো নয়। তারা জাস্ট মোহামেডানের উপরে রয়েছে। মুম্বাই সিটি এফসিও এবছর ভালো খেলছে না। তাদেরও একজন ভালো মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে। দুটি টিমই মনে করছে যে এক্ষেত্রে সৌভিক চক্রবর্তী তাদের জন্য ভালো হবে। সৌভিক চক্রবর্তী ইতিমধ্যে খেলেওছে তাদের হয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সৌভিক চক্রবর্তীকে নেওয়ার জন্য তারা হাত বাড়িয়েছে। যদিও সৌভিক চক্রবর্তী এ ব্যাপারে কোনো কিছুই জানাতে চাননি। যদিও এই সময়ে যদি ফুটবলারের সঙ্গে কথাবার্তা হয় কোনো টিমের, তো তারা জানিয়ে দেবেন এমনটা নয়। কখনোই তারা জানান না সাংবাদিকদেরকে। তো এক্ষেত্রে সৌভিক চক্রবর্তীও বিষয়টি এড়িয়ে গিয়েছেন বা অস্বীকার করেছেন এই জায়গাতে দাঁড়িয়ে। কিন্তু সৌভিক চক্রবর্তীকে নেওয়ার কারণ ওটাই, তার যে লড়াকু মানসিকতা, প্রত্যেকটা মুহূর্তে তিনি লড়াই করেন, যেটা অস্কার বুজোউ চান। মিডফিল্ডে গত ম্যাচে তিনি দারুণ খেলেছেন শুধু নয়, তাকে দেখা যায় তিনি অ্যাটাকে চলে যান, অ্যাটাকে প্লেয়ারদেরকে অ্যাটাকিং সাপোর্ট দিতে যান তিনি, যারা ফরওয়ার্ড রয়েছে তাদেরকে সাপোর্ট দিতে যান। আবার ডিফেন্সেও তিনি নেমে আসেন ডিফেন্স করতে। দলের যখন প্রয়োজন, যেমনভাবে প্রয়োজন, সৌভিক চক্রবর্তী কিন্তু তেমনটাই হয়ে যান। তো এমন একজন ইউটিলিটি ফুটবলারকে নেওয়ার জন্য যে ঝাঁপাবেন, সেটা তো খুব স্বাভাবিক। বাঙালি হিসেবে সত্যিই গর্বিত হই যখন এমন একজন বাঙালিকে নেওয়ার জন্য দেশের অন্যান্য প্রান্তের টিমগুলো তারা ঝাঁপায় এবং তারা রীতিমতো টাকার থলি নিয়ে ঘুরতে থাকে। তো এটা খুব ভালো লাগে একজন বাঙালি হিসেবে। গর্বিত অনুভব করি। তো আমার মনে হয় ইস্টবেঙ্গলের ছেড়ে দেওয়া উচিত হবে না সৌভিক চক্রবর্তীকে। আর ইস্টবেঙ্গল ছাড়বে বলেও মনে হয় না। সৌভিক চক্রবর্তী নিজেও যাবেন বলে মনে হয় না। কারণ মুম্বাই সিটি এফসি বা হায়দ্রাবাদ তারা কোনো কেউই খুব একটা ভালো অবস্থাতে নেই। তার তুলনায় বলবো ইস্টবেঙ্গল অনেকটা ভালো পজিশনে রয়েছে। এই কারণেই যে ইস্টবেঙ্গল লড়াই করে পরের পর ম্যাচ জিততে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, লড়াই করছে, দারুণ খেলছে। আর টিমটার নাম যখন ইস্ট বেঙ্গল, তাদের রক্তে রয়েছে লড়াই, তো সৌভিক চক্রবর্তীর রক্তের সঙ্গে মিলে যায় কোথাও গিয়ে। তিনিও লড়াই করেই প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তিনি লড়াই করে মাঠে থাকেন। তো সৌভিক চক্রবর্তী এমন একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ইস্টবেঙ্গলও ছাড়বে বলে মনে হয় না। সৌভিক চক্রবর্তীও ইস্টবেঙ্গল ছেড়ে যাবেন বলে আমার মনে হয় না। তার সে যতই অফার দিক, হ্যাঁ, এখন যদি লিমিটলেস অফার দেওয়া হয়, তাহলে হয়তো সৌভিক চক্রবর্তী চলে গেলেও যেতে পারেন। টাকার তো সবারই দরকার নিঃসন্দেহে। এই জায়গায় আমার মনে হয় ইস্টবেঙ্গল কর্তাদেরকেও ভেবে দেখা উচিত, যাতে সৌভিক চক্রবর্তীর সঙ্গে লং টার্ম একটা চুক্তি করা যায় বা তাকে রেখে দেওয়ার জন্য যা করতে হয় সেটা করবে তারা নিঃসন্দেহে। সৌভিক চক্রবর্তীর সবচেয়ে বড় দিক, তিনি সবসময় নিজের ফিটনেস নিয়ে খুব কনসার্ন থাকেন। কলকাতা লিগের যে টিম বা সিএফএল এর টিমের সঙ্গে তিনি প্র্যাকটিস করেছেন। কলকাতা লিগের কয়েকটি ম্যাচ তাকে খেলতেও দেখা গিয়েছে। তিনি ফর্মে ফেরার চেষ্টা করেছিলেন। তো সৌভিক চক্রবর্তী কমিটমেন্ট নিয়ে তো কোনো প্রশ্নই হবে না। তো ইস্টবেঙ্গল আমার মনে হয় তাকে ছাড়বে না। অপরদিকে অনেকেই বলছেন যে জনি কাউকো হয়তো আসবেন না। তো আসবেন কি না আসবেন, আহ, এটা এখনো ডিসাইড হয়নি। কথাবার্তা চলছে, জনি কাউকেই শুধু নয়, মাঝমাঠে একজন বিদেশিকে যে দরকার, কারণ মাদি তালাল সিজন আউট হয়ে গিয়েছে। তো তার পরিবর্তে হিসেবে একজন ভালো প্লেয়ারের খোঁজ ইস্টবেঙ্গল করছে। তবে ওই অর্থই এক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। জনি কাউকো সেক্ষেত্রে ভালো চয়েস হতে পারে। তার যদি তিনি ইন্টারকাসি হয়ে খেলছেন, গতবার চ্যাম্পিয়ন মোহনবাগান টিমের তিনি ছিলেন, যদিও মোহনবাগান তাকে রাখেনি দলে। কিন্তু জনি কাউকো যদি আইএসএল এর টিমে খেলার সুযোগ পান, নিঃসন্দেহে আমার মনে হয় খেলতে পারেন তিনি। সেক্ষেত্রে দেখা যাক কি হয়। গতকাল বেশ কিছুক্ষণ ইমামি কর্তা, ইস্টবেঙ্গল কর্তা এবং অস্কার ব্রুজের মধ্যে কথাবার্তা হয়েছে। বিদেশি নেওয়ার ব্যাপারেই কিন্তু কথাবার্তা হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ দীর্ঘ সময় তাদের মধ্যে কথাবার্তা হয়েছে এবং এক্ষেত্রে কোন বিদেশিকে নেওয়া হবে সেটা নিয়ে কথা হচ্ছে। এরপর একটা শর্ট লিস্টেড হবে এই তিনজনের, তিনটে অর্থাৎ ইস্টবেঙ্গল কর্মকর্তারা, ইমামি গ্রুপ এবং অস্কার ব্রুজের যা প্রেফারেন্স, সেগুলো দিয়ে তারা একটা শর্ট লিস্টেড করে তারপর আরো বেশি করে তাদের সঙ্গে এমনিতেই কথাবার্তা তো চালাচ্ছেই, কথাবার্তা চলবে। এক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মিডফিল্ডের একজন ভালো বিদেশি প্লেয়ার যে প্রয়োজন সেটা তারা বুঝতে পারছেন এবং সেই কারণে যত দ্রুত সম্ভব এই জনি কাউকো বা অন্য কোনো বিদেশি প্লেয়ারকে কনফার্ম করার একটা চেষ্টা চলছে। বেশ কিছু নাম রয়েছে ইস্টবেঙ্গলের তালিকায়। তো দেখা যাক যে কারা হয় সেই, বা কাদের সঙ্গে কথা বলে, কেই বা ফিট হন ইস্টবেঙ্গলের টিমে খেলার জন্য, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা কিন্তু এখন সিরিয়াস। তো তারা ইতিমধ্যে বৈঠক সেরে ফেলেছে। তো
খুব দ্রুত হয়তো এটা কনফার্ম হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে হু উইল মানে কে আসবে এই ট্রান্সফার উইন্ডোতে, কে আসবে সেটাও খুব দ্রুত বোধহয় ফাইনাল করে দেবে, ঘোষণাও হয়ে যেতে পারে। কারণ ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলবে। এক্ষেত্রে আনোয়ার আলী নিয়ে কেসও এআইএফএফ শুনেছে, এবং যদিও ফিফা ইতিমধ্যে বলেছে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে হবে না যতক্ষণ না ফিফা তাদের নিয়ম, পরবর্তী নিয়ম তারা পরিবর্তন, যে তারা নিয়মে কিছুটা পরিবর্তন আনছেন, তো সেটা যতক্ষণ না নিয়ম পরিবর্তিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এআইএফএফ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ফলত ইস্ট বেঙ্গলের ওপরও কোনো ব্যান নেই যে ট্রান্সফার উইন্ডো নিয়ে ইস্ট বেঙ্গল কোনো কিছু করতে পারবে না, এমনটা নয়। সেটাও কিন্তু ফলত সেই প্রতিবন্ধকতাও ইস্ট বেঙ্গলের কাছে নেই। এখন যেটা ব্যাপার যে অর্থ, এবং সেই অর্থ নিয়ে ইস্ট বেঙ্গল তাদের যে অর্থ রয়েছে সেটা নিয়ে কোন প্লেয়ার ফিট করবেন, তাকে টিমের সঙ্গে ফিট করি না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। সবশেষে দেখা যাক কে আসেন, কে থাকেন, কেই বা যান। তবে আমার মনে হয় না এই টিম থেকে কাউকে ইস্ট বেঙ্গল এক্ষুনি ছাড়ছে। ক্লিটন সিলভা বা হিজাজি মায়েরদের নিয়ে কথা হচ্ছিল, কিন্তু তারা তাদের পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তাদেরকে ছেড়ে দেওয়াটা বোকামি হবে। তো আমারও এখন দেখে মনে হচ্ছে ক্লিটন সিলভা বা হিজাজি মায়েরকে ইস্ট বেঙ্গল না ছাড়ার চান্সেস বেশি, বরং মিডফিল্ডে একজন প্লেয়ারকে ইমিডিয়েটলি দরকার, সেটাই খুঁজছে ইস্ট বেঙ্গল ক্লাব। লেটস সি কি হয়। সৌভিক চক্রবর্তী বিষয়টাও বললাম, আপনাদের কি মনে হয় যে সৌভিক চক্রবর্তী কি অন্য কোনো দলে চলে যেতে পারেন? ইস্ট বেঙ্গলের কি তাকে ছেড়ে দেওয়াটা উচিত হবে? অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর শনিবারের ম্যাচের স্কোর লাইন কি হতে পারে সেটাও প্রেডিক্ট করুন, আর প্রেডিক্ট করে কমেন্ট করবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ।